পরম করুণাময় সৃষ্টিকর্তাকে স্মরণ করে দশম শ্রেণীর নতুন এবং পুরাতন শিক্ষার্থীদের বিষয় ভূগোল ও পরিবেশের পঞ্চম অধ্যায়ে আজকে যে অংশটা পড়াইব এটা হইল আবহাওয়া আর হইল জলবায়ু। আজকে আমাদের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ক্লাসটা আরম্ভ করছি। আবহাওয়া ও জলবায়ু অংশটা পঞ্চম অধ্যায়ে। তোমরা পূর্ব পাঠের কিছু অংশ আজকে আমি আলোচনা করব। পূর্ব পাঠে পড়াইছিলাম তোমাদের এই বায়ুমণ্ডলের স্তর পড়াইছিলাম। বায়ুমণ্ডলের 5টা স্তর ছিল: প্রভুমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল, এক্সোমণ্ডল। আর পড়াইছিলাম এই বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা পড়াইছিলাম, বায়ুমণ্ডলের প্রয়োজন আছে কিনা। তোমরা বলতে পারো বায়ুমণ্ডলের প্রয়োজনীয়তা আছে, যেমন শব্দ স্থানান্তরিত হয় বায়ুমণ্ডলের মাধ্যমে। এই জন্য চাঁদে কোনো শব্দ শোনা যায় না, চাঁদে বাতাস নাই বলে। মঙ্গল গ্রহে বাতাস নাই, যে শোনা যায় না, সেই বায়ুর জন্য। আর বায়ুর যে উপাদান অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, এইগুলো উপাদান আছে জীবের অনুকূলে বাঁচার জন্য। এই যে গ্যাসটা ওই অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন এগুলো দরকার। এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু জীবের অস্তিত্ব পৃথিবীতে থাকতো না। আর এই অংশটুকু কিন্তু আমি তোমাদের গত ক্লাসে আলোচনা করছিলাম। আজকে তোমাদের যে অংশটা আলোচনা করব, 1 নম্বর দেওয়া প্রশ্নটা দেখো, আবহাওয়া কাকে বলে? তারপরে দেখো জলবায়ু, জলবায়ু কাকে বলে? তারপরে দেখো জলবায়ুর নিয়ামকগুলো, নিয়ামকগুলো। এই 3টা জিনিস আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব: আবহাওয়া, জলবায়ু আর তোমার জলবায়ুর নিয়ামক। এই 3টা প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। এখন তোমরা যদি প্রশ্ন করো আবহাওয়া কাকে বলে, আবহাওয়াটা হইল কোনো নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট দিনের বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি সামগ্রিক দৈনন্দিন অবস্থাকে সেই স্থানের কি বলবো? আবহাওয়া বলবো। আমি আবার সংজ্ঞাটা বলি: কোনো নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, বারিপাত বা বৃষ্টিপাত কি কথা ইত্যাদি সামগ্রিক রূপকে সেই স্থানে কি বলবো? আমরা আবহাওয়া বলবো। আবহাওয়া কিন্তু এই সব স্থানে কিন্তু একই রকম না, একই রকম থাকতে পারে না। আর আবহাওয়ার উপাদান কিন্তু এইগুলো: বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এইগুলো কিন্তু আবহাওয়ার উপাদান। সংজ্ঞাটা বলতে পারবা? সংজ্ঞাটা এটা হবে: কোন নির্দিষ্ট স্থানে বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত ইত্যাদি সামগ্রিক অবস্থাকে সেই স্থানের আবহাওয়া বলে। আবহাওয়ার উপাদানগুলো এইগুলি উপাদান হবে: বায়ু প্রবাহ হবে, বায়ুর তাপ হবে, চাপ থাকতে পারে, বৃষ্টিপাত থাকতে পারে। যেমন আজকে যেমন বৃষ্টিপাত আছে, আজকে আবহাওয়াটা কেমন? ঠান্ডা না? আমাদের মানবের জীবন জাননের জন্য, মানব জাতির জীবন যেন আজকের দিনটা ভালো না,
গরম নাই। আজ আবহাওয়াটা কি আমাদের জন্য অনুকূলে, ঠিক আছে। আর আরেকটা জিনিস পরে দেখো, জলবায়ুটা হইতেছে তোমার কোন অঞ্চলে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় ফলকে জলবায়ু বলে। কোন অঞ্চলের 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় ফলকে কি বলবো? আবহাওয়ার গড় ফলকে বলে জলবায়ু বলে। এখন আমরা কোন অঞ্চলের 30 থেকে 40 বছরের আবহাওয়ার গড় ফলকে বলবো আমরা কি? জলবায়ু বলবো। জলবায়ুর উপাদান কিন্তু তোমার এইগুলো: বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, পানিপাত, এগুলো কিন্তু জলবায়ুর উপাদান, ঠিক আছে। বায়ুর চাপ, তাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, পানিপাত বা বৃষ্টিপাত, এগুলো হইল জলবায়ুর উপাদান। এখন যদি বলা হয় আবহাওয়ার উপাদান তোমার এইগুলি হবে: বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত, এইগুলো কিন্তু আবহাওয়ার উপাদান, ঠিক আছে। আবহাওয়ার উপাদান আর বায়ুর উপাদান একই, কিন্তু শুধু নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ু প্রবাহ, বায়ুর আর্দ্রতা, বৃষ্টিপাত ইত্যাদি সামগ্রিক অবস্থাকে সেই স্থানে কি বলবো? আমরা আবহাওয়া বলবো, ঠিক আছে। এখন দেখ, আরেকটা প্রশ্ন থাকতে এরকম হতে পারে, এই আবহাওয়ার যে নিয়ামক গুলো আছে, এখন আমি তোমার এই যে মাধ্যমিক ভূগোল বইটা আছে, ভূগোল বইটার সাথে রাখতে পারো। মাধ্যমিক ভূগোল বইটা 5ম অধ্যায়ে অধ্যায়টা বার করো, বায়ুমণ্ডল অধ্যায়টা বার করার পরে দেখো, আমার ক্লাসটা অনুসরণ করো, দেখতে পাবে তোমাদের তোমাদের সহজে তোমাদের ধারণায় আসা যাবে যে জলবায়ুর নিয়ামক গুলো কি কি। আমরা আজকে এখন জলবায়ুর নিয়ামকটা দেখাই। জলবায়ুর নিয়ামক হইল তোমার ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভেদে জলবায়ুর পার্থক্য দেখা যায়, তাকে জলবায়ু নিয়ামক বল। ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জলবায়ুর পার্থক্য, জলবায়ুর পার্থক্য কারণ কি বলবো? আমরা জলবায়ু নিয়ামক বলবো। নিয়ামকগুলো আছে তোমাদের বইয়ে, নিয়ামক আছে প্রায় 9টা নিয়ামক আছে তোমাদের বইয়ে, মাধ্যমিক ভূগোল বইয়ে 9টা নিয়ামক আছে। নিয়ামক বলা হয় বা এটা ইংরেজিতে বলা হয় ফ্যাক্টর বলা হয়। তো নিয়ামক কাকে বলবো? ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান ভেদে জলবায়ুর পার্থক্যের কি বলবো? জলবায়ুর নিয়ামক বলবো। এখন পৃথিবীতে এই একটা রেখা আছে মাঝখানে, পৃথিবীকে উত্তর দক্ষিণে ভাগ করছে, উত্তর দক্ষিণে সমান অংশে ভাগ করছে। যে রেখাটা, এটাকে বলা হয় নিরক্ষরেখা। এটাকে বলা হবে নিরক্ষরেখা। নিরক্ষরেখার এই উত্তরে বা দক্ষিণে যে কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলে। জলবায়ুর নিয়ামকের একটা অংশ হইল তোমার অক্ষাংশ। এটা হইল তোমার অক্ষাংশের জন্য কিন্তু তোমার জলবায়ু বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়, অক্ষাংশের জন্য হয়। তোমরা যখন নিরক্ষরেখা থেকে যতই আমি উত্তর দিকে যাই, তখন কি হবে? জলবায়ুর পরিবর্তন হবে। আমরা জানি মেরুতে আবহাওয়া প্রচুর ঠান্ডা এবং বরফ। আবার দেখো, এই উত্তর গুলোতে কিন্তু স্থল ভাগ বেশি, দক্ষিণ গুলোতে জল ভাগ বেশি। আর এখানে যে এই নিরক্ষরেখা থেকে যতই আমি দক্ষিণ গোলার্ধে
অগ্রসর হবে ততই তার তাপমাত্রা কি হবে, কমতে থাকবে। এই জন্যই অক্ষাংশ কিন্তু জলবায়ু নিয়ামক একটা, এই জন্য অক্ষাংশটা জলবায়ুর একটা নিয়ামক, ঠিক আছে। তারপরে দেখো উচ্চতার জন্য হয়, উচ্চতার জন্য হয়। উচ্চতা যেমন সমুদ্র তলদেশ থেকে যতই উপরের দিকে বায়ুস্তর কি হয়, বায়ুস্তর হালকা হয়ে যায়, হালকা থাকে। আমরা জানি যে প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। প্রতি 1000 মিটার 1000 মিটার উচ্চতায় কতটুকু তাপমাত্রা কমে, 6 ডিগ্রি সেলসিয়াস, 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে। তো উচ্চতা এই জন্য দায়ী না, এই জন্য উচ্চতাটা কিন্তু দায়ী, উচ্চতার জন্য হয়, এরকম হয়। যেমন উচ্চতার জন্য যা হইতে পারে, যেমন দেখো দিনাজপুরের যে উচ্চতা সমুদ্র সমতল থেকে যে উচ্চতা, ভারতের আসামের শিলং একটা অঞ্চল আছে, সেই অঞ্চলের উচ্চতা কিন্তু বিভিন্ন হয়, কিন্তু একই অক্ষাংশে কিন্তু উচ্চতা দুই অঞ্চলের তাপমাত্রা কিন্তু দুই ধরনের হয়। সবচেয়ে কম হবে শিলংয়ে, আর দিনাজপুরে চেয়ে কম হবে, শিলংয়ে তোমার তাপমাত্রা কম হবে। একই অক্ষাংশে কিন্তু উচ্চতা ভিন্নতার জন্য এরকম হয়। দুইটা জেলার নাম বলছে, স্থানের নাম বলছি, এটা হলো দিনাজপুর, বাংলাদেশের সবচেয়ে উত্তরে দিনাজপুর, আর হলো শিলং। দুইটা অঞ্চল, এটা আসামের শিলং অঞ্চলে অবস্থিত ভারতের, আর এটা বাংলাদেশের দিনাজপুর। এই দুইটা কিন্তু একই কিন্তু অক্ষাংশে কিন্তু উচ্চতা ভিন্ন, এই জন্য এখানে তাপমাত্রা কম, এখানে তাপমাত্রা বেশি। এই দিনাজপুরের চেয়ে শিলংয়ের তাপমাত্রা কম। এটা হলো তোমার উচ্চতার জন্য এরকম হইলো, এটা হইলো উচ্চতার জন্য। কারণ আমরা অক্ষাংশ পড়ছি, উচ্চতা পড়লাম না। আরেকটা দেখো, কটা উপাদান বলছিলাম, 9টা। আরেকটা দেখো, এটা হলো তোমার বা সমুদ্র থেকে দূরত্ব, 3 নাম্বার। সমুদ্র থেকে দূরত্ব, সমুদ্র থেকে দূরত্ব কিন্তু জলবায়ু কিন্তু পরিবর্তন হয়। যেমন সমুদ্রের উপকূলে যে সব অঞ্চলগুলো আছে, যেমন খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নোয়াখালী, কক্সবাজার, এই অঞ্চলে যে তাপমাত্রাটা, দিনাজপুর বা রাজশাহী, এই সব অঞ্চল একই রকম হবে না। সমুদ্র থেকে যতই দূরবর্তী অঞ্চল হবে, তার তাপমাত্রা তো কমতে থাকবে। এটা এই জন্য কিন্তু এটা জলবায়ুর একটা নিয়ামক। এটা সমুদ্র থেকে দূরত্ব যে অঞ্চলে যত দূরত্ব বাড়বে, তার তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকবে। চলতেছে। এটা হলো সমুদ্র থেকে দূরত্ব। সমুদ্র থেকে দূরত্ব থেকে কিন্তু তোমার জলবায়ুর স্থানভেদে পরিবর্তন হয়, ঠিক আছে। তারপরে দেখো 4 নাম্বার, এটা হলো তোমার বায়ু প্রবাহ। বায়ু প্রবাহিত হয় যখন বায়ুতে তোমার জলীয় বাষ্প থাকে, তখন সেখানে কি হবে, জলীয় বাষ্প ঘনীভূত হয়ে কি হয়, বাষ্পের মধ্যে মেঘ সৃষ্টি হয়। মেঘ সৃষ্টি হইলে তখন কি হয়, বৃষ্টি হয়। তাহলে কি হবে, যে বায়ু প্রবাহটা কিন্তু জলবায়ুর নিয়ামক হিসাবে কাজ করে। জলীয় বাষ্প কম থাকে, সেখানে বৃষ্টিপাত কম হয়।
বৃষ্টিপাত কম হয়। যেমন দেখবা আমাদের শীতকালে কিন্তু বাতাসের জলীয় বাষ্প যে পরিমাণ, বৃষ্টিপাত থাকে না, তখন থাকে না, তখন জলীয় বাষ্প কম থাকে। আর বর্ষাকালে কিন্তু জলীয় বাষ্পে বৃষ্টিপাত বৃষ্টিপাত হয়, জলীয় বাষ্প বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত জলীয় বাষ্প থাকে এবং সেটা মেঘে পরিণত হয়, মেঘ থেকে কিন্তু বৃষ্টি হয়। ঠিক আছে, এটা হলো বায়ু প্রবাহ। তা আমরা অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, চারটে না, চারটে প্রভাব নিয়ামক আমরা বললাম। আরো দেখো নিয়ামক আছে, আরো নিয়ামক দেখো, সমুদ্র স্রোত, 5 নাম্বার না, 5 নাম্বার সমুদ্র স্রোত। সমুদ্র স্রোতের জন্য কিন্তু জলবায়ু পরিবর্তন হয়। যেমন সমুদ্র যদি শীতল স্রোত প্রবাহিত হয় তখন আবহাওয়াটা কি থাকে, শীতল থাকে। যদি উষ্ণ বায়ু প্রবাহিত হয় তাহলে কি হবে, বায়ুর তাপমাত্রা কি হবে, তাপমাত্রা কি হবে, খুব গরম বা উষ্ণ থাকবে। সমুদ্র স্রোত কিন্তু তোমার এই জলবায়ুর একটা নিয়ামক। যদি শীতল স্রোত হয় তাহলে আবহাওয়া কি থাকবে, শীতল থাকবে, শীতল থাকবে। আর যদি উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেখানে গরম বা উষ্ণ অনুভূত হবে। ঠিক আছে, তারপরে দেখো এই পর্বতের অবস্থান, 6 নাম্বার। পর্বতের অবস্থা। এখন দিয়ে আমরা যে বায়ু বৃষ্টিপাতটা হয়, এটা কি বায়ু, কি ধরনের বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত। কিন্তু এটা আমরা বলে মৌসুমী বৃষ্টিপাত বলবো। কিন্তু বৃষ্টিপাত কিন্তু 4 ধরনের বৃষ্টিপাত আছে। একটা হলো শৈলুৎক্ষেপ বৃষ্টিপাত, সংঘর্ষ বৃষ্টিপাত, তারপরে ঘূর্ণি বৃষ্টিপাত, তারপরে পরিচলন বৃষ্টিপাত। 4টে বৃষ্টিপাত কিন্তু তোমাদের মাধ্যম ভূগোল বইয়ে আসে। এখন যে বৃষ্টিপাতটা হইতেছে এটা কিন্তু শৈলুৎক্ষেপ বৃষ্টিপাত। এটা হইলো শৈলুৎক্ষেপ বৃষ্টিপাত। শৈলুৎক্ষেপ বৃষ্টিপাতের বৈশিষ্ট্যটা হইলো এটা কিন্তু আমাদের বাংলাদেশের উত্তরে একটা পর্বত আছে, নাম কি, হিমালয় পর্বত। এটার নাম হইলো হিমালয় পর্বত। সেই হিমালয় পর্বতে কিন্তু জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা বাধা পায়। বাধা পাওয়ার বলে কি হয়, সেটা আবার ফিরে আসে। তখন এটা জলীয় বাষ্পটা কি হয়, মেঘে পরিণত হয়, মেঘ হয়ে বৃষ্টি রূপে ভূপৃষ্ঠে পতিত হয়, কিন্তু তখন বৃষ্টিপাতটা হয়। এটা হইলো পর্বতের অবস্থা। কিন্তু পর্বতের এক পাশে কিন্তু বৃষ্টি হইলো, অপর পাশে কি বৃষ্টি হবে, অপর পাশে কিন্তু বৃষ্টি হবে না, কারণ জলীয় বাষ্প তো ওই পাশে চলে যেতে পারে না, বাধা পায়। এই জন্যই আমাদের এই যে শৈলুৎক্ষেপ বৃষ্টিপাতটা বাংলাদেশে প্রচুর পরিমাণে হয়। আবার দেখো শীতকালে, দেখো যখন প্রচুর শীত হয়, শীতকালে যখন পর্বতের যে এটা অনুপাত বলে, এটা প্রতিপাত বলে, তার বিপরীত অংশে যে প্রচুর তাপমাত্রা থাকে, শীতল থাকে, তো শীতল বায়ু প্রবাহটা কিন্তু আমাদের দেশে আসতে পারে না, বাধা পায়, আসতে পারে না। যদি আসতো তাহলে বাংলাদেশে আরো প্রচুর শীত অনুভূত হইতো। বাধা পায়, বাধা পাওয়ার পরে সেই শীতল বায়ুটা বা পর্বতের ওই অপর পাশে আসতে পারে না, এই জন্য শীত অনুভূত হয় না। এটা হইলো পর্বতের অবস্থান। পর্বতের অবস্থানের জন্য কিন্তু জলবায়ু তারতম্য লক্ষ্য করা যায়। ঠিক আছে, তাপমাত্রা লক্ষ্য করা যায়। তারপরে দেখো আরেকটা আছে, এটা হলো ভূমির ঢাল। ভূমির সূর্যকিরণ, দেখো সূর্যকিরণ যদি খারাপভাবে কোনো ভূমির উপরে পতিত হয়, খারাপভাবে সূর্যালো যদি পতিত হয়, খারাপভাবে কোনো পৃথিবীটা এরকম একটা খারাপভাবে সূর্যালো পতিত হইলো, তখন এই অঞ্চলটা কি বেশি গরম হবে
না কম গরম হবে, বেশি গরম হবে। আবার দেখো এটা যদি তীর্যক ভাবে যদি পড়ে, এটা যদি মনে করো এদিকে সে তীর্যক ভাবে পড়লো, খারাপ ভাবে পড়লো না, যদি এরকম ভাবে পড়লো, খারাপ ভাবে পড়লো না, তীর্যক ভাবে পড়লো, আড়াই ভাবে পড়লো, সেখানে তাপমাত্রাটা কম হবে। আর খারাপ ভাবে যখন সূর্যালোকটা পড়ে তখন সেখানে তাপমাত্রাটা কি থাকে, গরম থাকে, তাপমাত্রা গরম থাকে। আর এটা তীর্যক ভাবে পড়ে তাপমাত্রাটা কম থাকে। এই জন্য কিন্তু তোমার ভূমির ঢালটা কিন্তু জলবায়ুর একটা নিয়ামক। ভূমির ঢালটাও কিন্তু তোমার জলবায়ুর একটা নিয়ামক। যদি খাড়া লম্ব পতিত হয় সেখানে গরম থাকে বেশি, আবহাওয়া গরম থাকে। আর যদি তীর্যক ভাবে পড়া হয় তাহলে কি হয়, তাপমাত্রা কম থাকে। যেমন দেখো শীতকালে আমাদের এই উত্তর গোলার্ধে কিভাবে সূর্যালোকটা পতিত হয়, তীর্যক ভাবে কিন্তু শীতকালে উত্তর গোলার্ধে তীর্যক ভাবে পতিত হয়, আর দক্ষিণ গোলার্ধে লম্বভাবে পতিত হয় শীতকালে। আর যখন আমাদের দেশে যখন গ্রীষ্মকাল, তখন ওই এই গোলার্ধে হয়, উত্তর গোলার্ধে তখন কি হয়, গরম বেশি থাকে। জুন জুলাই কিন্তু গরম বেশি থাকে। এই জন্য কিন্তু 4টা পর্যায়ে ভাগ করছে। ঋতু পরিবর্তন করেছিলাম তোমাদের, এই 21শে মার্চ, 23শে সেপ্টেম্বর, 22শে ডিসেম্বর, তারপরে আরেকটা কি আছে, মার্চ, সেপ্টেম্বর, ডিসেম্বর, জুন, 21শে জুন। এই অঞ্চল 21শে জুন পরে খারাপ ভাবে পতিত হয়। এই জন্য প্রচুর গরম থাকে। এই জন্য এটা গ্রীষ্মকাল হয় এবং তখন দিন বড় থাকে। এটা তোমার এই ভূমির ডালের জন্য যদি তীর্যকভাবে পতিত হয় তাহলে সে তাপমাত্রা কম থাকে। তারপরে দেখো আর একটা আছে তোমার মৃত্তিকার গঠন। মৃত্তিকা কিন্তু মাটি যদি তোমার এই এঁটেল মাটি থাকে, এঁটেল মাটি আছে না, এঁটেল মাটি আছে, বালি আছে, বালুকাময় আছে না, নদীর চরে দেখবা যে বালুকাময় মাটি বেশি পাওয়া যায়। আবার এই বাংলাদেশের সব জায়গাতে একই রকম, অনেক জায়গায় এঁটেল মাটি পাওয়া যায়। তো মৃত্তিকার জন্য কিন্তু জলবায়ু পার্থক্য পরিলক্ষিত হয়। বালু যেখানে আছে সেখানে কিন্তু তাপমাত্রা ধারণ ক্ষমতা কম, বালুর তাপমাত্রা ধারণ ক্ষমতা কম, সে কি করে, দ্রুত আবার সে বিকিরণ করে। যেমন দিনে সে গরম থাকে, রাত্রে আবার শীতল থাকে। বালুকাময় যে অঞ্চলগুলো আছে, মরুভূমি এলাকাগুলো যেগুলো আছে, এইগুলোতে কিন্তু মৃত্তিকার গঠনের জন্য এরগুলো হয়। আর এটা হলো তোমার বালুকাময় যদি মৃত্তিকা থাকে তাহলে কি তাপ ধারণ ক্ষমতা কম এবং সে তাপ দ্রুত বিকিরণ করে এবং দ্রুত শীতল হয়। এই জন্য জলবায়ুটা রাত্রে শীতল থাকে। তারপরে দেখো বনভূমির অবস্থা, 9টা বলছো না, বনভূমির অবস্থান। বনভূমির অবস্থাটা দেখো। বনভূমি কি হয়, উদ্ভিদ করে কি, সেই তোমার প্রসাধন প্রক্রিয়ায় তার অতিরিক্ত পানি বের করে দেয়। বের করে দিলে কি হয়, পানিটা হয় বাতাসের সাথে মিশে জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে এবং বাষ্পীভবন হয়। জলীয় বাষ্পপূর্ণ বায়ুটা কি হয়, ঘনীভূত হইয়া মেঘ আকার ধারণ করে কিন্তু তোমার সেখানে প্রচুর বৃষ্টিপাত হয়। আর বনভূমির জন্য আরেকটা জিনিস দেখবা, যে বনভূমি যেসব দেশে শতকরা 25% বনভূমি, সেখানে কিন্তু মানুষ বসবাসের অনুকূল থাকে। যেমন আমাদের বাংলাদেশে সুন্দরবন আছে, এই যে মনে কর ইয়াস হয় বা বিভিন্ন ঝড়গুলো হয়, ঝড় যেগুলো হয়, সিডর হয়ে গেল, কিছুদিন আগে আবার ইয়াস হয়ে গেল। এগুলো কিন্তু সুন্দরবন যে বনভূমি যে সব অঞ্চলে আছে, এই বনভূমিগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে কিন্তু রক্ষা করে। বনভূমিটা প্রাকৃতিক দুর্যোগ থেকেও রক্ষা করে, বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলকে রক্ষা করে। বনভূমির অবস্থান এটা।
তো আমরা এখানে যে জলবায়ু নিয়ামকগুলো যে আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করলাম, অক্ষাংশ, উচ্চতা, তারপরে কি আছে এই সমুদ্র থেকে দূরত্ব, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত, পর্বতের অবস্থান, তারপরে ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, বনভূমির অবস্থান, এই যে নিয়ামকগুলো আছে নিয়ামকগুলো তোমার মনে রাখবা। এগুলো যে বাংলাদেশ, আমি তোমাদের যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে কি এই নিয়ামকগুলো কি লক্ষ্য করা যায়? যে নিয়মটা আছে, হ্যাঁ লক্ষ্য করা যায়, লক্ষ্য করা যায়। তো বাংলাদেশের সাথে সাদৃশ্যপূর্ণ কটা নিয়ামকের বলতে পারো, যে বনভূমি বলতে পারো, যে মৃত্তিকা, যে বালি বালি বালুকাময়, যেমন আমাদের নাই, নদীর চর অঞ্চলে আছে কিন্তু এদের নাই। ভূমির ডাল আছে, ভূমির ডাল, পর্বতের অবস্থান আছে, পর্বত আমার বাংলাদেশ পর্বত আছে, পর্বত নাই, কিন্তু পাহাড় আমাদের বাংলাদেশে পাহাড় আছে কিন্তু পর্বত নাই। তো সমুদ্র স্রোত আমাদের দক্ষিণে গেছে, বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর স্রোতটা আছে, সেই স্রোতে কিন্তু তোমার জলবায়ু কি হয়, পার্থক্য পরিলক্ষিত হয়। তোমরা আগামী দিন যে তোমাদের যে ক্লাসটা পড়া, বাড়ির কাজটা তোমরা দেখো, বাড়ির কাজটা তোমরা কি করবা, জলবায়ু নিয়ামক গুলো বর্ণনা করো। জলবায়ুর নিয়ামক গুলোর বর্ণনা করো। 9টা নিয়ামক তোমরা পড়বা এবং এই বর্ণনাগুলো তোমরা খাতায় লিখতে পারো, লিখে করতে পারো, কতটুকু ভুল হয় দেখতে পারো, এগুলো করতে পারো। আর তোমরা জুমে আমার সাথে প্রতি মঙ্গলবার 10টায় আমার ক্লাসটা তোমরা দেখবা, ক্লাসটা দেখবা এবং তোমাদের মাধ্যমিক ভূগোল বইটা সাথে রাখো এবং এই জুম লাইনে যে ক্লাসটা হয় ক্লাসটা অবশ্যই দেখবা, অবশ্যই দেখবা। যেহেতু তোমরা ঘরে বসা প্রতিষ্ঠানে যাইতে পারো না, ঘরেই দেখো। আর তোমাদের জন্য বাড়ির কাজটা রইলো এবং কাজটা করবা এবং তোমাদের সুস্থতা কামনা করে আমার এই ক্লাসটা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।